আমরা সনাতনী সম্প্রদায়কে দীর্ঘকাল বহু সংগঠনে আমরা বিভক্ত ছিলাম। এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রতিটি রাজনৈতিক দল যখনই আমরা কোনো আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, অনেকে বলছে আমরা বিগত 15 বছর কোথায় ছিলাম। বর্তমানের যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের চেয়েও দ্বিগুণ আন্দোলন হয়েছে আপনার 21 সালে শারদীয় রক্তাক্ত শারদে, এবং 154টা দেশে আন্দোলন বিস্তৃত হয়েছিল। অথচ এই সত্যগুলো উপস্থাপন না করে সবসময় শুধু বিকৃত উপস্থাপনা করে। এবং সেই সময়ে আমরা যে নন্দনকাননে মহাসমাবেশ করেছিলাম, সেখানে তৎকালীন বিরোধী দলের নেতা বর্তমান মেয়র ডক্টর সাদাত সাহেব থেকে সোলাইমান শেখ থেকে শুরু করে আওয়ামী লীগ, বিএনপি, সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে সংহতি জানিয়েছিল। তো এখন প্রশ্নটা হচ্ছে, সেই আন্দোলনগুলো করতে গিয়ে আমাদেরকে সরকারি পর্যায়ে জানানো হয়েছিল আপনারা বিভক্ত, আপনারা এক হয়ে আসেন। এই খেলা যেন আর খেলতে না পারে, এই জন্য আমরা সমস্ত সনাতনী সংগঠন, এখানে দেখবেন সবাই এক এক মতাদর্শের আচার্য, বিভিন্ন মতাদর্শের গুরুরা এক হয়েছে, এবং আমরা পুরো সনাতনী কমিউনিটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করব না। যারা আমাদের ডিমান্ড, আমাদের প্রত্যাশা, আমাদের মর্যাদার সঙ্গে সম অধিকারের নিরিখে, সাম্যতার নিরিখে নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে আমাদের সঙ্গে মুভ করবে, আমরা তাদের সঙ্গে কাজ করব। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর আত্মপ্রকাশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন নিপীড়নের বিষয়ে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন রাজনৈতিক পরিবর্তনের পর বারবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক অপশক্তি নির্মম নির্যাতন নিপীড়ন চালালেও কোনো ঘটনারই বিচার হয়নি। এর ওই প্রেক্ষাপটে স্বাধীনতার পর থেকে ক্রমাগত ধর্মীয় বঞ্চনা, বৈষম্য ও নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এবং অস্তিত্ব রক্ষায় বাধ্য হয়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ তথা সংখ্যালঘু সম্প্রদায় রাষ্ট্রের কাছে 8 দফা যৌক্তিক দাবি উত্থাপন করে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট, যেটি আজকে থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে আত্মপ্রকাশ করছে, আমরা নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছি। অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক 8 দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2. অবিলম্বে বিগত 5ই নভেম্বর 2024 চট্টগ্রামে হাজারীগলিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কথিত হামলা ও হিন্দু সম্প্রদায়ের উপর গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্মম নির্যাতনের নিরপেক্ষ তদন্ত ও বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এই ঘটনায় আটক ও নির্মম নির্যাতনের শিকার নিরীহ সনাতনীদের মুক্তি দিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই ঘটনায় আটককৃতদের ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এই ঘটনাকে পুঁজি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে নিরীহ সনাতনীদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6. সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক আন্দোলনে নেতৃত্বদানকারী সাধু সন্ত সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের চলমান আন্দোলন সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমাদের চলমান আন্দোলন আপামর সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে নিরীহ সংখ্যালঘুদের উপর চলমান অন্যায় অনাচার বন্ধ ও উপরোক্ত যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে আন্তরিকভাবে এগিয়ে আসবে। অনেকে বলতে চাচ্ছে হিন্দু আর ইসকন আলাদা, হিন্দু একটা সম্প্রদায়, ইসকন আলাদা সম্প্রদায়, এই বিষয়ে এখানে কি বলবো, এখানে যারা আছেন আমাদের প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ তপোবন আশ্রমের অধ্যক্ষ, ওনারা শক্তি সাধক। আমাদের উমেশানন্দ গিরি মহারাজ আছেন, ওনারা হচ্ছেন ব্রহ্মবাদী।
আমাদের গিরি মহারাজ আছেন, ওনারা ব্রহ্মবাদী বা শৈব বলা যায়। আবার আমাদের অজপানন্দ মহারাজ আছেন, ওনারাও শক্তি সাধক। আমাদের ঋষিধাম রয়েছে, বীরেশ্বরানন্দ পুরী মহারাজ রয়েছেন, স্বরূপ দাস বাবাজি রয়েছেন। এখানে সব সন্তদের দেখেন, এরা হচ্ছে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী কোনো ধর্মীয় সংগঠন নয়, এরা হচ্ছে গুরু বা নির্ণায়ক প্রতিনিধি। তো তারা যদি মনে করতো ইসকন একটা আলাদা কিছু সনাতনীদের কাছে, তাহলে আমাকে কি জন্য একটা আলাদা ধর্মের মানুষকে কেন ওদের সঙ্গে রেখেছে বলেন? এবং ওনারা সবাই এখানে উমেশানন্দ মহারাজ আছেন, প্রাঞ্জলানন্দ মহারাজ আছেন, ওনারা অনেক ঋদ্ধ জ্ঞানী গুণী। আমার মতো একটা নাবালককে কেন ওনারা মুখপাত্র করেছেন, এটা আপনারাই বিবেচনা করবেন, এটা আমি কি বলবো।